1840 সনের দিকে ইউরোপীয় ও উপনিবেশিক শক্তিগুলো তুর্কি সাম্রাজ্যের পতনের লক্ষ্যে একযোগে তৎপরতা শুরু করে এবং সিরিয়ার ভবিষ্যৎ সম্বন্ধে প্রশ্ন তুলে জোর ক্যাম্পেইন শুরু করে। বিশ্বে সাম্রাজ্যবাদী আগ্রাসন ও জায়নবাদী অপশক্তির প্রচ্ছায়া। জামাল উদ্দিন বারি, দৈনিক ইনকিলাব, আদিগন্ত, 23/7/2003। তখন লেবানন, প্যালেস্টাইন, জর্ডান সবই সিরিয়ার মধ্যে গণ্য ছিল। প্রথম বিশ্বযুদ্ধে তুরস্কের অক্ষশক্তিতে যোগদান তাদের সামনে তুর্কি খেলাফত ধ্বংসের অনুকূলে প্রকাশ্যে কাজ করার একটা সুযোগ এনে দেয় এবং তারা তা কাজে লাগায়। আরবদেরকে তুর্কিদের বিরুদ্ধে উত্থিত হওয়ার উস্কানি দিয়ে ইহুদিদেরকেও ব্রিটিশ শক্তিকে তাদের সাহায্যের বিনিময়ে তাদেরকেও ওয়াদা দেয় যে যুদ্ধে তারা জয়ী হলে তারা তুর্কি খেলাফত মুক্ত প্যালেস্টাইনেই তাদেরকে আবাসন দান করবে। অর্থাৎ যে মুখে তারা প্যালেস্টাইনি মুসলমানদেরকে স্বাধীন করে দেওয়ার ওয়াদা দিয়েছিল, সেই মুখেই তারা সেই প্যালেস্টাইনেই ওয়াদা দিয়েছিল ইহুদিদেরকে আবাসন দান করার। আর এই দ্বিমুখী ওয়াদা প্রদানের মোনাফিকি বা ডুপ্লিসিটিটি করেছিল তারা তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড বেলফোর এর মুখ দিয়ে, যার জন্যই কুখ্যাত এ ঘোষণাটির নাম হয় বেলফোর ঘোষণা বা বেলফোর ডিক্লারেশন। আমরা সঠিক জানি না এটা তারা কিভাবে করতেন। যখন প্যালেস্টাইনে আরব মুসলমান ও ইহুদিদের স্বার্থ ছিল পরস্পর বিরোধী, তবে কি আরব মুসলমান ও ইহুদিদের মধ্যে প্যালেস্টাইনকে ভাগ করে দেওয়ার পরিকল্পনা তাদের সেই তখনকারই? কিন্তু যে সময়ের কথা বলা হচ্ছে, সেই সময়ের প্যালেস্টাইনের মোট আয়তন ছিল 10,430 বর্গমাইল ও মোট জনসংখ্যা ছিল আরব ইহুদি মিলিয়ে 14,80,000 জন, যাদের মধ্যে আরব মুসলমান ছিল 10 লক্ষ আর ইহুদি ছিল 4,80,000 জন, এবং তাদের অনুপাত ছিল প্রায় 2:1। সুতরাং উভয়ের কাছেই কৃত ওয়াদা মতে তখন যদি আরব ইহুদিদেরকে এক রাষ্ট্রভুক্ত করে স্বাধীন করে দেওয়া হতো, তাহলে সে রাষ্ট্রের শাসন কর্তৃত্ব চলে যেত সংখ্যাগুরু আরবদের হাতেই, যা ইহুদিদের মুরব্বীরা কেউই হতে দিতে চায়নি। আবার বিভক্তভাবেও যদি প্যালেস্টাইনকে স্বাধীনতা দেওয়া হতো, তাহলেও আরবরা পেত জনসংখ্যা মতে 6,954 বর্গমাইল আর ইহুদিরা পেত মাত্র 3,476 বর্গমাইল জায়গা, যাও ইঙ্গো মার্কিন, ফরাসি প্রভৃতি পঞ্চশক্তির কাঙ্ক্ষিত ছিল না। তাদের নাড়ির টান ছিল ইহুদিদের দিকে, কারণ খ্রিস্টান ও ইহুদি তারা ছিল পরস্পর বন্ধু। আল কোরআন, সূরা 5 আয়াত 51। সুতরাং যুদ্ধ জয়ের পর তারা প্যালেস্টাইন এবং সেই সঙ্গে তুর্কি খেলাফতভুক্ত অবশিষ্ট আরব রাষ্ট্রসমূহেরও স্বাধীনতা প্রদান বিলম্বিত করার নীতি গ্রহণ করতে চায়, যাতে সেই বিলম্বিত সময়ের মধ্যে সারা পৃথিবী থেকে প্যালেস্টাইনে আরও ইহুদি আমদানি করে সেখানে ইহুদিদেরকে সংখ্যাগরিষ্ঠ না হলেও অন্তত আরব মুসলমানদের সমান সমান করা যায়। সেখানে মুষ্টিমেয় যে কজন খ্রিস্টান ছিল তারা খুব একটা ধর্তব্য ছিল না। কিন্তু কিভাবে তা করা যেত? কথায় আছে, দুর্জনের ছলের অভাব হয় না। ইঙ্গো মার্কিন ফরাসিরা তখন উদ্ভাবন করে ম্যান্ডেট অর্থাৎ ওসি বা তত্ত্বাবধান ব্যবস্থা। অর্থাৎ তুর্কি খেলাফত মুক্ত ওইসব রাষ্ট্রকে ইঙ্গো ফরাসি, মার্কিন নয়, যে কারণে ম্যান্ডেটের ভাগ না পাওয়া মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন মনক্ষুণ্ণ হয়ে মধ্যপ্রাচ্যের ব্যাপারে বিজয়ী মিত্রশক্তিসমূহকে তাদের ক্ষমতার রাজনীতির পুরনো পদ্ধতিসমূহকে অনুসরণ করতে দিয়ে ইসলাম অ্যান্ড কমিউনিজম, পেজ 115, হাত গুটিয়ে আটলান্টিক মহাসাগরের ওপারে চলে গেল, রাষ্ট্রদ্বয়ের তত্ত্বাবধানে ন্যস্ত করে। ওই ওসি ব্যবস্থা প্রচলনের প্রকাশ্য ভাবটা এই ছিল যে এই সব রাষ্ট্রের জনগণ, যারা সবই মুসলমান, যেন রাষ্ট্র প্রশাসন ব্যবস্থা সম্পর্কে কিছুই জানে না, তাই তাদেরকে কিছুকাল ওইসব মুরব্বী ও রাষ্ট্রের অভিভাবকত্বে থাকতে হবে। তাদেরকে প্রশিক্ষণ গ্রহণ করে মানুষ হতে হবে, যাতে ওসির মেয়াদ যা ধরা হয়েছিল 1918 সনের পর থেকে 30 বছর, শেষে যখন তাদেরকে নিজ কর্তৃত্বে ছেড়ে দেওয়া হবে, তখন প্রশিক্ষিত তারা নিজেরাই নিজেদের ব্যাপার দেখাশোনা করতে পারবে। কিন্তু প্রকৃত উদ্দেশ্য ছিল এ যাবৎকাল তারা কখনো যে আরব মুসলিম জনগণকে শাসন শোষণের স্বাদ গ্রহণ করতে পারেনি, সেই সব জনগণকে শাসন শোষণের স্বাদ গ্রহণ করা ছাড়া আর কি, তা আমরা একটু পরেই দেখতে পাব। কিন্তু তবুও এই 30 বছরের রাষ্ট্র প্রশাসন সম্পর্কিত প্রশিক্ষণ, হায় রে ভাগ্যাহত মুসলমান, সুদীর্ঘ প্রায় 13 শতাব্দীকাল দক্ষতার সঙ্গে অর্ধ পৃথিবী শাসন করার যোগ্যতা ও দক্ষতা যার অধিকারে, সেই তাকেই রাষ্ট্র প্রশাসন ব্যবস্থা শেখার জন্য দীর্ঘ 30 বছর কাল থাকতে হবে সেই সব ইউরোপীয় অর্ধ উলঙ্গ অসভ্য মানুষদের সেবা দাসত্বে ও অভিভাবকত্বে। মুসলমানদের গৌরবের সেই দিনগুলোতে
খাদ্যদ্রব্য পর্যন্ত রান্না করে খেতে যারা জানতো না মশলার ব্যবহার, এবং সারা জীবন গোসল করা তো দূরের কথা, বাঁ হাতের কড়ে আঙুলের নখটি পর্যন্তও একবারও না ভিজানোকে যারা মনে করত মহা গৌরবের বলে, আসলে ওসির দৃশ্যাবরণে সমগ্র ৩০ বছরকাল ধরে তারা শাসন শোষণ করতে চেয়েছিল সেই সব মুসলমানদেরকে, এ যাবৎকাল যাদের কাছে পর্যন্ত তারা ঘেঁষতে পারেনি, বরং যারাই তাদেরকে করেছে শাসন ত্রাসন, দিয়েছে জ্ঞান বিজ্ঞানের শিক্ষা, করেছে পবিত্র আর পরিণত করেছে সুসভ্য মানুষে, আরও চেয়েছিল ওসির সেই ছদ্মাবরণে সারা পৃথিবী থেকে বৈধ অবৈধ আইনি বেআইনি পন্থায় 10 দিগন্ত পর্যবেক্ষক। দৈনিক ইত্তেফাক 26/6/2002। প্যালেস্টাইনে ইহুদি আমদানি প্রধানত যার জন্যেই এই ওসি ব্যবস্থা, আর যার ফলস্বরূপই ওসি যেদিন শেষ হয় 1948 সনের 14ই মে, এর সেই দিনে প্যালেস্টাইনে ইহুদিদের সংখ্যা হয় 1917 সনের ম্যান্ডেট পূর্ব তারিখের 4,20,000-এর স্থলে 32 লক্ষ, আর আরব মুসলমানদের সংখ্যা পূর্বের 10 লক্ষের স্থলে হয় প্রায় 10 লক্ষ জন। একজনও তো বাড়েইনি, বরং কিছু কমেছেই, যার জন্যেই প্রায়, অর্থাৎ ওসিকালে ইহুদি জনসংখ্যা বেড়েছে 27,20,000 জন, সবই বহিরাগত। অথচ একালে মুসলমানদের সংখ্যা, আমরা আগেই বলেছি, একজনও বাড়েনি, বরং পূর্বতন ও বাইরে থেকে বসতি স্থাপন করতে আসা ইহুদিদের হাতে নিহত হওয়ার কারণে বিবেচ্য সংখ্যক পরিমাণে কমেছেই। কারণ হত্যা, উচ্ছেদ, বিতাড়ন প্রভৃতির মাধ্যমে জায়গা জমি বাড়িঘর খালি না করলে বাইরে থেকে এসে কারো তো সেখানে বসে যাওয়ার মতো খালি জায়গা জমি বাড়িঘর সেখানে পড়েছিল না। আর হত্যা, উচ্ছেদ, বিতাড়নের মাধ্যমে পরের জায়গা জমি দখল করে বসে যাওয়া তো তাদের সেই হযরত মুসা আলাইহিসসালামের সময়কালীন ঐতিহ্যই। এখন এই মুহূর্তে প্যালেস্টাইন যদি মুসলমান ও ইহুদিদের মধ্যে ভাগ হয়, তাহলে তা হবে 5:16 অনুপাতে, কারণ এখন প্যালেস্টাইনে আরব ও ইহুদিদের অনুপাত তাই। অর্থাৎ আরব মুসলমানরা পাবে মোট 10,430 বর্গমাইলের 21 ভাগের 5 ভাগ, বা 2,482 বর্গমাইল, যা ওসি পূর্বকালের প্রাপ্তব্যের চাইতে 3,472 বর্গমাইল কম, আর ইহুদিরা পাবে অবশিষ্ট 21 ভাগের 16 ভাগ, বা 7,968 বর্গমাইল, যা ওসি পূর্বকালের তাদের প্রাপ্তব্যের চাইতে 4,492 বর্গমাইল বেশি। আর এটা করা হয়েছে ইঙ্গো ফরাসি, বিশেষ করে ব্রিটিশের ষড়যন্ত্রে, আর এ ষড়যন্ত্রের এখানেই শেষ নয়, আরও আছে। কারণ কার্যত যখন ভাগ হয় তখন আরবদের ভাগে দেওয়া হয় 2,436 বর্গমাইল, আর ইহুদিদেরকে দিয়ে দেওয়া হয় 7,994 বর্গমাইল। অর্থাৎ আরবরা পায় তাদের এখনকার প্রাপ্য অপেক্ষাও আরও 46 বর্গমাইল কম, আর ইহুদিদেরকে দিয়ে দেওয়া হয় তাদের এখনকার প্রাপ্য অপেক্ষা আরও 46 বর্গমাইল বেশি। এটা ইহুদিদের প্রতি আরও এক ধাপ চরম পক্ষপাতিত্ব ও আরব মুসলমানদের প্রতি আরও এক ধাপ চরম অবিচার। শর্তব্য, প্যালেস্টাইন বিভক্তির ব্যবস্থা নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা সম্পন্ন 5 সদস্য ইঙ্গো, মার্কিন, ফরাসি, রাশিয়া, চীন, ফরমোজা এর উদ্যোগে আরবদের বিরোধিতার মুখেই জাতিসংঘ থেকে পাশ করে রাখা হয়েছিল সেই 1947 সনের 30 নভেম্বর তারিখেই, যদ অনুযায়ী কার্যত প্যালেস্টাইনের বিভক্তি এবং ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হয় 1948 সনের 14ই মে এর মধ্যরাতের পর। ভূমধ্যসাগরের কূল ঘেঁষে ইহুদিরা পায় 7,994 বর্গমাইলের প্রায় ত্রিভুজাকৃতির একটি এলাকা, যার শীর্ষবিন্দু হচ্ছে আকাবা উপসাগরের সর্বোত্তর বিন্দু, আর ভূমি হচ্ছে উত্তরে লেবানন পর্যন্ত। এ এমন একটি কৌশলগত আকৃতির ভূমি যে ইসরায়েলের সাথের যে আমেরিকা, সে তার আটলান্টিক উপকূলের যে কোনো বন্দর থেকে যাত্রা করে সরাসরি জিব্রাল্টার প্রণালীর মধ্য দিয়ে ভূমধ্যসাগরে ঢুকে একেবারে সোজা ইসরায়েলের যে কোনো বন্দরে জাহাজ ভিড়াতে পারবে বিনা বাধায়। আবার মিশর যদি কখনো আমেরিকা বা ইসরায়েল কিংবা অন্য কোনো পশ্চিমী জাহাজের সামনে সুয়েজ খাল বন্ধ করেও দেয়, যেমন দিয়েছিল 1956 সনের সুয়েজ যুদ্ধের সময়ে,
তাহলে ইসরায়েলকেই অন্তর্দেশীয় সুয়েজ হিসেবে ব্যবহার করে আকাবা উপসাগরের মাধ্যমে লোহিত সাগর হয়ে এডেন উপসাগরের মাধ্যমে আরব সাগর ও ভারত মহাসাগরে বের হয়ে যেতে পারবে। এই ভূমি তাদেরকে দিয়ে দেওয়া হয় 1948 সনের 14ই মে মধ্যরাতের পর ওসি ব্যবস্থা শেষ হয়ে যাওয়ার মুহূর্তেই, এবং ওই সময়েই তেল আবিবকে রাজধানী করে ইসরায়েল রাষ্ট্রের পত্তন ঘোষণা করা হয় এবং তাকে একেবারে জাতিসংঘের সদস্য পর্যন্তও করে নেওয়া হয়। ভোটাভুটিতে ইসরায়েলের পক্ষে 2টি ভোট কম পড়ায় মার্কিন যুক্তরাষ্ট্রই গ্রিস ও ফিলিপাইনের সে 2টো ভোট ইসরায়েলকে জোগাড় করে দেয়। অথচ দুঃখজনক সত্য এই যে ফিলিস্তিন বা প্যালেস্টাইনি মুসলমানদের রাষ্ট্র সম্বন্ধে কিছুই বলা হলো না। আরও মজার কথা এই যে ইসরায়েল রাষ্ট্রের একটা আয়তনের কথা বলা হলেও সে রাষ্ট্রের সীমা পূর্ব ও উত্তর উত্তর পশ্চিম রেখে দেওয়া হলো অনির্ধারিত। সৈয়দ আলী আহসান, দৈনিক ইনকিলাব, 1/7/2002। এবং ইসরায়েলকে দিবার পর যে 2436 বর্গমাইল এলাকা অবশিষ্ট থাকল তার কথাও থাকল অব্যক্ত। ভাবখানা এই যেন ইসরায়েল রাষ্ট্রের পূর্ব সীমা একেবারে জর্ডান রাষ্ট্রের পশ্চিম সীমান্ত পর্যন্তই। কথাটি যে তাই তা ইসরায়েলের এককালীন প্রধানমন্ত্রী মিসেস গোল্ডা মায়ারের সেই উক্তিটি থেকেই স্পষ্ট হয় যে, যেখানে তিনি ইটালিয়ান সাংবাদিক ওরিয়ানা ফালাসির কাছে প্রদত্ত এক সাক্ষাৎকারে বলেন, আমার শুধু দেখার ব্যাপার হলো ইসরায়েল ও জর্ডানের মধ্যে তারা যেন আরেকটি আরব রাষ্ট্র প্রতিষ্ঠা না করে। ইরাক সীমান্ত থেকে ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃত ভূখণ্ডে মানে 2টি দেশই থাকবে, একটি আরব আর একটি ইহুদি দেশ। গুরুত্বপূর্ণ বিষয় হলো জর্ডান আমাদের মধ্যবর্তী স্থানে আরেকটি আরব রাষ্ট্রের উদ্ভব হতে পারে না। আমরা এটা কিছুতেই মানব না। ইন্টারভিউ উইথ হিস্টোরি, ওরিয়ানা ফ্যালাসি, পৃষ্ঠা 81। অর্থাৎ তার মতে প্যালেস্টাইনের সমগ্র 10,430 বর্গমাইল এলাকাই তাঁদের, অর্থাৎ ইহুদিদের। আরব মুসলমানদের জন্য প্যালেস্টাইনে কোনো ভূমি নেই, অথচ তারা হাজার হাজার বছর ধরে এখানেই বসবাস করে আসছে। তারা কখনো একদিনের জন্যও উদ্বাস্তু হয়ে কোথাও যায়নি ইহুদিদের মতো। 7,994 বর্গমাইল ইসরায়েলকে দিবার পর যে 2,436 বর্গমাইল ভূমি প্যালেস্টাইনি মুসলমানদের জন্য আছে বলে বলা হয়, বা আমরা মুসলমানরা বলতে চাই, মিসেস গোল্ডা মায়ারের কথানুসারে ওরূপ কোনো ভূমিই আসলে ইসরায়েল ও জর্ডানের মধ্যে পড়ে নেই বা থাকবে না। আর মিসেস গোল্ডা মায়ারদের কথাই যে শেষ কথা, মুসলমানদের যদি আজও তা বুঝে না থাকে তাহলে আল্লাহ তাদেরকে রক্ষা করুন। ইসরায়েল রাষ্ট্রের পূর্বসীমা নির্ধারণ না করার এটাই কারণ, তারা ইসরায়েলের পূর্ব সীমানা একেবারে জর্ডানের পশ্চিম সীমান্ত পর্যন্ত বিস্তৃত বলেই মানে। সে কারণেই ফিলিস্তিনি প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত সহ বর্তমানের ফিলিস্তিন রাষ্ট্রের সরকার সহ সমস্ত জনগণকেই তারা ইসরায়েলেরই ভিন্ন মতাবলম্বী তথা বিদ্রোহী নাগরিক বলেই মনে করে। আর যুক্তির দিক দিয়ে তারা তাদের সে মনে করায় সঠিকই, কারণ প্যালেস্টাইন বিভক্তির সময় ইসরায়েলকে যেমন নামকরণ করা সহ তার অবস্থান ও চিহ্নিত করা এবং জাতিসংঘকে দিয়ে তাকে স্বীকৃতি দেওয়ানো হয়েছিল, ফিলিস্তিনকেও তেমনিভাবে নামকরণ করা সহ চিহ্নিত ও জাতিসংঘ কর্তৃক স্বীকৃত দেওয়ানো হয়নি। ফলে ইসরায়েলের পূর্ব সীমানা জর্ডানের পশ্চিম সীমান্ত পর্যন্ত এ কথাটি স্পষ্ট করে বলা না হলেও তা ইমপ্লায়েড থেকে গিয়েছিল। তাছাড়া আন্তর্জাতিক সংস্থায় ফিলিস্তিন বলে কোনো রাষ্ট্রের নামও সম্ভবত নেই, সে নাম যতই আমাদের মুসলমানদের মুখে ও কাগজপত্রে থাকুক না কেন। তা না হলে যে মুহূর্তে ইসরায়েলের অস্তিত্বায়ন হলো, ঠিক সেই মুহূর্তেই তো ফিলিস্তিন রাষ্ট্রেরও অস্তিত্বায়ন হওয়ারও কথা ছিল। তাই হয় এহেন সব ক্ষেত্রেই, যেমন হয়েছিল তৎকালীন বৃহত্তর ভারতবর্ষ ও ব্রহ্মদেশ থেকে ব্রহ্মদেশ বর্তমান মায়ানমার সৃষ্টির সময়, হয়েছিল 1947 সনে ভারত ভাগ করে হিন্দুস্তান পাকিস্তান বানানোর সময়, হয়েছিল বৃহত্তর জার্মানির পূর্ব ও পশ্চিম জার্মানিতে বিভক্ত হওয়ার সময়, হয়েছিল 38 ডিগ্রি উত্তর অক্ষরেখা বরাবর কোরীয় উপদ্বীপকে ভাগ করে উত্তর ও দক্ষিণ কোরিয়া সৃষ্টির সময়, হয়েছিল ভিয়েতনামকে ভাগ করে
উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম সৃষ্টির সময়। আর এই সেদিন হয়েছিল সোভিয়েত রাশিয়ার বিলুপ্তির পর রাশিয়া ও মধ্য এশিয়ার মুসলিম প্রজাতন্ত্রসমূহের সৃষ্টির সময়। একটির সৃষ্টির সঙ্গে সঙ্গেই অপরটি বা অপরগুলিরও সৃষ্টি হয়ে গিয়েছিল আপনা আপনিই বা অটোমেটিক্যালি। একটি রাষ্ট্রকে ভাগ করে দুই বা ততোধিক রাষ্ট্র সৃষ্টির সময় এটাই সাধারণ অনুসৃত নীতি। প্যালেস্টাইন ভাগ করার সময়ও সেটাই ছিল নীতি, কিন্তু কার্যত বৃহৎ শক্তিবর্গের কূটকৌশল ও ইহুদিদের পক্ষপাতিত্বের কারণে তা অনুসৃত হয়নি। ফিলিস্তিন রাষ্ট্রের কথা উল্লেখিতই হয়নি, আর আন্তর্জাতিক স্বীকৃতি তো পরের কথা, যে কারণে ফিলিস্তিন রাষ্ট্র আজ পর্যন্তও বাস্তবায়িত হয়নি। এটাও মধ্যপ্রাচ্য সমস্যার একটা বড় ও পার্শ্ব কারণ এই যে ইসরায়েলকে তার জন্মলগ্নেই জাতিসংঘের স্বীকৃতি দিয়ে তার সদস্য করা হলো, অথচ তারই যুগল রাষ্ট্র ফিলিস্তিনের নামও উল্লেখ করা হলো না। এ দ্বারা কি বোঝায়? এ দ্বারা কি এটাই বোঝায় না যে বৃহৎ শক্তিবর্গ তথা জাতিসংঘের কাছে ইসরায়েল ও জর্ডানের মধ্যে অপর কোনো রাষ্ট্রই নেই?